সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব রসায়নের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন সম্পর্কে। তো গুণগত রসায়নটা কি? যে রসায়নের যে মৌলগুলো আছে, অণুগুলো আছে, পরমাণুগুলো আছে, সেইগুলোর যে গুণ এবং এই গুণের ভিত্তিতে বিজ্ঞানী যা মডেল দিয়েছেন সেই সম্পর্কে আজ আমরা জানব। তো এই সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রথমত জানতে হবে পরমাণু এবং অণু সম্পর্কে। তো আসো শুরু করা যাক। দেখো, এখানে আমরা দুইটা জিনিস লিখছি, একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে অণু। তো পরমাণু জিনিসটা কি? পরমাণু জিনিসটা হচ্ছে একটা মৌল বা পদার্থকে যদি আমরা ভাঙি তো ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো পাওয়া যায় সেটাকে বলে পরমাণু। এবং একাধিক পরমাণু যখন যুক্ত হয় তখন সেটা হয় অণু। তাইলে আমরা এখানে কিন্তু বলতে পারি যে পরমাণুর সংমিশ্রণেই অণুর তৈরি হয়। তো ক্ষুদ্র জিনিসটা কি? পরমাণু। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস মিলে কি তৈরি হচ্ছে? অণু। তো অণু যদি বলে কি? পরমাণুর সংমিশ্রণ। তো এইখান থেকে আসো যে এই যে পরমাণু আমরা শিখলাম, এই পরমাণু সম্পর্কে যে মডেলগুলো আমরা পাই সেই মডেলগুলো কি কি? প্রথমত যে বিজ্ঞানী এই সম্পর্কে মডেল দিয়েছেন তার নাম হচ্ছে রাদারফোর্ড। তার নাম কি? রাদারফোর্ড। দ্বিতীয়ত যে বিজ্ঞানী দিয়েছেন ওনার নাম হচ্ছে কি? বোর। এবং তৃতীয়ত আমাদের যে পরমাণুর মডেল সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে, এই জন্য এর নামটা কি? কোয়ান্টাম বলবিদ্যা। তাইলে এখানে কয়টা মডেল পাইলাম আমরা? তিনটা। প্রথমটা কি? রাদারফোর্ড, দ্বিতীয়টা বোর এবং তৃতীয়টা কোয়ান্টাম বলবিদ্যা। তো আসো এই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। তো প্রথমত কি আসে? রাদারফোর্ড। এখানে পরমাণু মডেল এতগুলো হওয়ার কারণ কেউ সীমাবদ্ধতাকে ব্যতি রেখে পরমাণু মডেলগুলো দিতে পারে নাই, অর্থাৎ সবগুলোর ভিতরে কিছু না কিছু ত্রুটি রয়ে গেছে। তো আসো যে কি ত্রুটি আছে এবং কি কি মডেল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন সেইগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত লেখা আছে, দেখো 1 নম্বরে ফাঁকা, অর্থাৎ পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। দ্বিতীয়ত লেখা আছে ভর, পরমাণুর যে ভর সেটা ক্ষুদ্র স্থান দখল করে, অর্থাৎ একটা পদার্থের ভিতরে পরমাণু খুবই ক্ষুদ্র একটা স্থান দখল করে, অর্থাৎ একটা স্থানের ভিতরেই কিন্তু তার নিউক্লিয়াস, প্রোটন, ইলেকট্রন এই সবগুলো বস্তুই নিহিত আছে। দ্বিতীয়ত যে উপাদানটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি? আলফা কণা। তো রাদারফোর্ড যে ব্যাখ্যাটা করতে গিয়ে যে পরীক্ষাটা করে সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ। অর্থাৎ তিনি একটা পাতলা পাত রাখেন যার উপরে আলফা কণা বিচ্ছুরণ করেন একটা আলোর মধ্য দিয়ে। তো এইখান থেকে যখন একদম কেন্দ্র বরাবর যায় তখনই শুধুমাত্র এই আলোটা ফিরে আসে, অর্থাৎ বিচ্ছুরণ ঘটায়। কিন্তু অন্য যে আলোগুলো যায় সেগুলো কিন্তু আর ফিরে আসে না। এখান থেকে সে আন্দাজ করলেন যে এইখানে যে জিনিসটা ফিরে আসতেছে সেখানে কিছু একটা আছে। সে এইটার নাম দিলেন কি? নিউক্লিয়াস। অর্থাৎ যেইখানে লেগে ফিরে আসতেছে এটার নাম দিলেন কি? নিউক্লিয়াস। দেখো এখানে আরেকটা কথা বলতেছে যে আলফা কণা ফিরে আসে, সেহেতু এটা কি? নিউক্লিয়াস। এবং আলফা কণাটা কিন্তু ঋণাত্মক, যেহেতু ফিরে আসতেছে তার মানে এটা কি হবে? অবশ্যই ধনাত্মক, অর্থাৎ নিউক্লিয়াস কি? ধনাত্মক। এবং 4 নম্বরটা কি? পরমাণুর আকার, নিউক্লিয়াসের আকার। তো আকার জিনিসটা এখানে আগে আমরা পড়ে ফেলছি যে পরমাণুর ভিতরে নিউক্লিয়াসটা কি করে? ক্ষুদ্র স্থান দখল করে। তার মানে পরমাণুর আকারটা নিউক্লিয়াস থেকে বহু গুণে বেশি। তারপরে আসো এর সীমাবদ্ধতা। প্রত্যেকটা মডেলেরই কিন্তু সীমাবদ্ধতা আছে, শুধুমাত্র কোয়ান্টাম বলবিদ্যা ছাড়া। তো রাদারফোর্ডের মডেলের যেই সীমাবদ্ধতা সেটা হচ্ছে কি? ধনাত্মক, ঋণাত্মক। ধনাত্মক ঋণাত্মক জিনিসের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ দেখো যে আমাদেরকে বলা হচ্ছিল যে আলফা কণা যেটা আছে সেটা হচ্ছে কি? ঋণাত্মক। আলফাটা কি? ঋণাত্মক। এবং যেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস সেটা কি? ধনাত্মক। যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর জগতের সাথে তুলনা করা হয়, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর সাথে তুলনা করা হয়, কিন্তু সূর্য পৃথিবী কিন্তু কোনোটাই ধনাত্মক বা ঋণাত্মক চার্জে আহিত না, এগুলো কিন্তু নিউট্রাল। তো সেহেতু এই
সীমাবদ্ধতাটা কিন্তু পরিলক্ষিত হয়, অর্থাৎ এইটা কিন্তু ওই সৌরজগতের মডেলের সাথে যায় না। দ্বিতীয়টা যেটা বলতেছে যে বৃত্তাকার পথে শক্তি ফুরায়, অর্থাৎ একটা শক্তি স্তরে যখন বলা হয় যে সূর্য যেমন পৃথিবীর চারদিকে ঘুরতেছে, তো তখনকার ভাষ্য মতে যে এইখানে কিন্তু শক্তিটা কি হওয়ার কথা, আস্তে আস্তে ফুরিয়ে যাওয়ার কথা এবং একটা সময়ে কেন্দ্রে পতিত হয়ে যাওয়ার কথা, কিন্তু এই জিনিসটা কিন্তু পরমাণুর ক্ষেত্রে ঘটতেছে না। তো এইটা হচ্ছে এর সীমাবদ্ধতা। আবার শুধুমাত্র কিন্তু পরমাণু, আমরা জানি মৌল আছে কয়টা, 118টা, কিন্তু রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেইটা দ্বারা কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুকেই ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, অন্য কোনো পরমাণুকে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তো এইটা হচ্ছে তার সীমাবদ্ধতা। এবং 4 নম্বর যেটা আছে যে আকার আকৃতি সম্পর্কে আমাদের পরমাণু যে কক্ষপথে ঘুরতেছে শক্তি স্তর সম্পর্কে কোনরূপ ধারণা দেওয়া হয়নি। তো এইটা আরেকটা সীমাবদ্ধতা। এরপর আসা যাক আরেকটা যে বিজ্ঞানী এই পরমাণু সম্পর্কে মডেল দিয়েছেন তিনি হচ্ছে বোর। তো বোরের পরমাণু মডেল সম্পর্কে কি, প্রথম শক্তি স্তরের ধারণা। শক্তি স্তরের ধারণাটা কিন্তু আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে পেয়েছিলাম না, তো এইখানে সে শক্তি স্তরের ধারণাটা দিয়েছে। তো শক্তি স্তর কিন্তু এই সম্পর্কে বিশদ আলোচনা আছে যা আমরা পরবর্তী ক্লাসে শিখব, কিন্তু শক্তি স্তরের ধারণা সম্পর্কে প্রথম উল্লেখ করেন কে, বোর। এবং দ্বিতীয় যেই সূত্র সম্পর্কে সে আলোচনায় আনেন সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। আমরা ভরবেগ সম্পর্কে সবাই জানি যে ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল টু, অর্থাৎ ভর এবং বেগের গুণফল, এটাকে কি বলা হয়, ভরবেগ। তিনি কি আলোচনা করেন, কৌণিক ভরবেগ, অর্থাৎ যেহেতু পরমাণু ভিতরে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে কিন্তু সেখানে একটা কি বিষয় আসতেছে, কৌণিকের বিষয় আসতেছে। তো কৌণিক ভরবেগটা বোর সর্বপ্রথম উল্লেখ করেন এবং তারপরে আসে শক্তির শোষণ বা বিকিরণ। শোষণ মানে কি, শোষণ মানে শোষিত করে নেওয়া, যদি কোনো কিছুর ভিতরে প্রবেশ করে তাহলে সেটা শোষণ, এবং প্রবেশ করে যদি ফিরে আসে সেটা হচ্ছে বিকিরণ। তো এই তিনটা বিষয় হচ্ছে বোর উল্লেখ করেন। তো এইখান থেকে দেখো যে একটা কৌণিক ভরবেগের অঙ্ক আছে। তো কৌণিক ভরবেগের অঙ্ক দেখার জন্য আমরা কিন্তু দ্বিতীয় যে সূত্রটা বোরের, এখানে কি বলছিল যে কৌণিক ভরবেগের ধারণা দিয়েছেন। তো কৌণিক ভরবেগের ধারণা থেকে যে সূত্রটা আসে সেটা হচ্ছে এল কে আমরা প্রকাশ করি হচ্ছে কৌণিক ভরবেগ হিসেবে, অর্থাৎ আমরা কিন্তু ভরবেগের সূত্র আগেই জেনেছি যে ভরবেগ পি ইকুয়াল টু এম ভি আর এল ইকুয়াল টু পি আর, অর্থাৎ যদি রৈখিক ভরবেগের সাথে ব্যাসার্ধর গুণ করা হয় তখন কিন্তু আমরা কৌণিক ভরবেগ পাই, অর্থাৎ এল ইকুয়াল টু কিন্তু এম ভি আর। তো এইটা কিন্তু আমরা এখান থেকে পাবো যে এখানে এল হচ্ছে কি কৌণিক ভরবেগ, এবং এই এল ইকুয়াল টু কি আমরা এখানে দেখি যে এল ইকুয়াল টু NH/2 পাই। দেখো যে এখানে কিন্তু প্রশ্নটা কি ছিল, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তো কৌণিক ভরবেগ মানে কি, আমাদের এল এর মান কিন্তু এখানে বের করতে হবে। তো এখানে এন এর মান কত, এন মান হচ্ছে নাম্বার, এন মানে কি নাম্বার, তার মানে এখানে নাম্বার কত, তৃতীয় শক্তি স্তর, এখানে বলছে কি তৃতীয় শক্তি স্তর, তার মানে এখানে এন এর মান কিন্তু 3। যততম শক্তি স্তরের কথা বলবে এন এর মান তত, অর্থাৎ নাম্বার যেটা। দ্বিতীয়ত আছে এইচ মানে আমরা সবাই জানি যে এইচকে কি দ্বারা প্রকাশ, এইচকে কি বলা হয়, প্লাঙ্ক ধ্রুবক। এইচকে বলা হয় কি প্লাঙ্ক ধ্রুবক। তো এখানে এইচ এর একটা নির্দিষ্ট মান আছে যেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, 6.626 গুণ 10⁻34, এই মানটা মুখস্থ। এখানে পায়ের মান আমাদেরকে মুখস্থ রাখতে হবে, পায়ের মান কত 3.1416। তো দেখো যে কৌণিক ভরবেগ যেহেতু আমাদের প্রশ্নে বের করতে বলেছে, তৃতীয় শক্তি স্তর উল্লেখ করে দিছে, তো এইখানে আমাদের NH/2 পায়ের কিন্তু সব মানগুলোই দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, এল এর মান বের করতে পারবো। তো এখানে আমরা কৌণিক ভরবেগের মান কিন্তু পেয়ে যাব। এটা ছিল হচ্ছে বোরের যে দ্বিতীয় পরমাণু মডেলের যে দ্বিতীয় সূত্র, সেখান থেকে যে সূত্র আসে সেখানের একটা ম্যাথ। তো তারপরে আসো যে
তৃতীয় সূত্রের কথা কি বলছিলাম, যে বিকিরণ বা হচ্ছে কি শোষণ, বিকিরণ বা শোষণ। তো এই জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে শক্তি স্তর এইগুলো এভাবে সাজানো থাকে, ভিতরে থাকে আমাদের কি নিউক্লিয়াস, এবং একে ঘিরে কি ঘোরে, ইলেকট্রনগুলো কি করতে থাকে, চক্রাকারে ঘুরতে থাকে। প্রত্যেকটা শক্তি স্তরেই ইলেকট্রনগুলো চক্রাকারে ঘুরতে থাকে। তো যখন একটা ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে যায় তখন শোষণ বা বিকিরণ সংঘটিত হয়। তো দেখো, যদি এইখান থেকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তবে কি ঘটে, এবং নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে আসে তখন কি ঘটে। তো যদি উচ্চ থেকে নিম্নতে যায় তখন ঘটবে বিকিরণ। অর্থাৎ যদি ধরো এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, তো 3 নম্বর থেকে যদি 2 নম্বরে যায় অর্থাৎ উচ্চ থেকে নিম্নতে যায় তখন এখানে কি ঘটবে, বিকিরণ। যদি নিম্ন থেকে উচ্চতে যায়, নিম্ন থেকে উচ্চ, তবে এখানে ঘটবে কি, শোষণ। তার মানে এই বিকিরণ আর শোষণ কিন্তু উল্টা জিনিস, অর্থাৎ 2 থেকে যদি 3-এ আসতো এখানে ঘটতো কি, শোষণ। তো এইটা হচ্ছে বোর পরমাণু মডেলের যে তৃতীয় সূত্র, সেইখান থেকে আসছে। তো এরপরে আসো যে আমরা আরেকটা যে ম্যাথটা পাইতে পারি বোরের দ্বিতীয় সূত্র থেকে। কোন সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে। দ্বিতীয় সূত্র আমরা কি শিখছি, এল ইকুয়াল টু NH/2 পাই। আবার এল এখান থেকে কি জানি, যে এল হচ্ছে যত কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, তার মানে রৈখিক ভরবেগ mv, তার সাথে যদি ব্যাসার্ধটা গুণ করি তাইলে আমরা কিন্তু পাবো কৌণিক ভরবেগ। তো mvr ইকুয়াল টু NH/2 পাই, mvr ইকুয়াল টু NH/2 পাই। তো এইটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখতে হবে যে আমাদের কি বের করতে বলছে। তো প্রশ্নটা আমরা একবার পড়ি, যে কোন পরমাণুর m কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। অর্থাৎ কৌণিক ভরবেগটা কি করতে বলছে, বের করতে বলছে। ওই কক্ষপথের ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধের মানটা দেওয়া আছে, অর্থাৎ কি আর এর মানটা কিন্তু দেওয়া আছে। ব্যাসার্ধ এত হলে ইলেকট্রনের গতিবেগ কত, ইলেকট্রনের গতিবেগ কত, অর্থাৎ ভি এর মান, হট ভি এর মান কি করতে হবে, বের করতে হবে। দেখো আর একটা ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, যে ইলেকট্রনের ভর m ইকুয়াল টু 9.11 গুণ 10⁻28 গ্রাম। অর্থাৎ m এর মানও কিন্তু এখানে আমাদের দেওয়া 9.11 গুণ 10⁻28 গ্রাম। তো এখন আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে এককগুলো কিভাবে কনভার্ট হয়। দেখো এখানে কিন্তু আমাদের কি একক আছে, আর এর একক আছে কিন্তু সেন্টিমিটার, কিন্তু আমাদেরকে রাখতে হবে কিসে, মিটারে। আমাদের সবসময় কিসে, মিটারে রাখতে হবে। তো এখানে মিটার করলে আমাদের কত আসে, আর ইকুয়াল টু 3.6 গুণ 10⁻8 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা মিটারে করি 3.6 গুণ 10⁻10 মিটার, এটা হবে কি আর এর মান। এখন দেখো এম এর মানও কিন্তু, আর এর মান যত মিটারে নিয়েছি, এম এর মান কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে। তো এম এর মান দেখো কিসে আছে, গ্রামে আছে। তাইলে এখান থেকে যদি আমরা কেজিতে নিতে চাই তাহলে কত হয়, এম ইকুয়াল টু 9.11 গুণ 10⁻31 কেজি। দেখো বাদ বাকি সব মানই কিন্তু আমাদের দেওয়া। এইচ এর মান কিন্তু আমরা আগেই পড়ে এসেছি 6.626 গুণ 10⁻, এইখানে একটু পার্থক্য করতে হবে, সেটা হচ্ছে 10⁻27। এই মানটা বসাতে হবে এইচে, দেন পায়ের মান মুখস্থ, এন এর মানও মুখস্থ। এইখান থেকে বের করতে হবে আমাদের কি, গতিবেগ এবং কক্ষপথের যে কৌণিক ভরবেগ সেটা। তো এইটা গেল হচ্ছে ওই রিলেটেড ম্যাথ। এবং তারপরে যে বোর মডেল আমরা যেটা শিখলাম, যে কয়টা তথ্য সে দিয়েছে, এখান থেকে 3টা তথ্য দিয়েছে। তো এই 3টা তথ্যের পরে আমাদের কি থাকবে, সীমাবদ্ধতা থাকবে। কারণ প্রত্যেকটা পরমাণু মডেলের কিন্তু সীমাবদ্ধতা আছে, শুধুমাত্র কোয়ান্টাম বলবিদ্যা ছাড়া। তো বোর পরমাণু মডেলের যেই সীমাবদ্ধতা সেটা হচ্ছে কি, যে একক ইলেকট্রন বিশিষ্ট যেই পরমাণু সেটা বাদে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। তো একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বলতে কি বোঝায়, দেখো যে হাইড্রোজেনের কিন্তু এখানে পরমাণু ইলেকট্রন কয়টা, একটা, কারণ এটা আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s1 হয়। তো এখানে ইলেকট্রন কয়টা আমাদের, একটা। তারপরে দেখো যে হিলিয়াম যদি আমরা লিখি প্লাস, অর্থাৎ এটা কিন্তু হওয়ার কথা কি ছিল 1s2,
কিন্তু প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, অর্থাৎ 1s2 থেকে কিন্তু এখন কিসে পরিণত হয়েছে 1s1-এ। আবার দেখো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়াম 2+, অর্থাৎ লিথিয়ামের কিন্তু কি হওয়ার কথা 1s2 2s1 অর্থাৎ 3, তো 3টা হওয়ার কথা, কিন্তু এখানে কি করছে 2টা ইলেকট্রন কিন্তু ত্যাগ করে দিয়েছে, এই জন্য কি হয়েছে 2+ হয়েছে। তো এখানে কিন্তু কি হয়ে যাবে 1s1। তো দেখো যে সবখানে কিন্তু একটা করে ইলেকট্রন সংখ্যা থাকতেছে। তো এইটা এখানে বোঝানো হয়েছে যে একক ইলেকট্রন বিশিষ্ট বাদে যে পরমাণু সেইগুলো কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যক যে পরমাণুগুলো আছে সেইগুলো সম্পর্কে শুধুমাত্র ব্যাখ্যা করতে পারে। তারপরে দেখো যে সূক্ষ্মরেখার উৎপত্তি ব্যাখ্যা করতে পারে না, যখন পরমাণু ইলেকট্রনগুলো এক স্তর থেকে অন্য স্তরে যায় অর্থাৎ শোষণ বা বিকিরণ ঘটে, তখন কিন্তু একটা বর্ণালীর সৃষ্টি হয় বা সূক্ষ্ম রেখার সৃষ্টি হয়। এই রেখার উৎপত্তির কারণটা কিন্তু সে ব্যাখ্যা করতে পারে না। তারপরে তৃতীয়ত যে জিনিসটা আছে যে ত্রিমাত্রিক বা 3D যেই বিন্যাস, সেটা কিন্তু বোর পরমাণুর ব্যাখ্যা করতে পারে না, অর্থাৎ সে কিন্তু শুধু দ্বিমাত্রিক, অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কি করে সেটা সম্পর্কে শুধু ব্যাখ্যা করতে পারছে। এক্স ওয়াই জেড অর্থাৎ 3D যে স্ট্রাকচার বা ত্রিমাত্রিক যে বিন্যাস, সেটা সম্পর্কে কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। এবং চতুর্থ যেই ধাপ সেটা হচ্ছে কি হাইজেনবার্গ। তো হাইজেনবার্গের বিষয়ে আমরা জানবো। তো হাইজেনবার্গের কথা মনে রাখবো যে সীমাবদ্ধতার ভিতরে কিন্তু হাইজেনবার্গের সীমাবদ্ধতাও কিন্তু নিহিত আছে। তো এর পরবর্তীতে আসে দেখো যে আমাদের সিরিজ সম্পর্কে। এটা কিসের সিরিজ? বর্ণালী সিরিজ। আমরা জেনে এসেছি আগেই যে আমাদের যখন ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গমন করে তখন কিন্তু আমাদের কিসের সৃষ্টি হয়? বর্ণালীর সৃষ্টি হয়। তো অবশ্যই এই বর্ণালীগুলোর এক একটা নাম আছে এবং এক একটা রেশিও আছে, যে এই তরঙ্গ দৈর্ঘ্যে এত, এই তরঙ্গ দৈর্ঘ্যে এত। কারণ তরঙ্গ দৈর্ঘ্যের বিষয়টা, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা। তো যেহেতু বর্ণালী সৃষ্টি করে তার মানে আলোর একটা ন্যানোমিটারের কথা আসবে, তো এর একক কি থাকবে? ন্যানোমিটার বা সেন্টিমিটার বা মিটার, এই ধরনের একক দিয়ে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করব। কারণ তরঙ্গ দৈর্ঘ্য মানে কি তরঙ্গের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি হয় মিটার। তো এইগুলো যেহেতু ছোট, ন্যানো, আরো ছোট হলে সেন্টি, আর একটু বড় হলে কি মিটার। তো এইগুলো থেকে বুঝবো যে বর্ণালী। তো বর্ণালী আমাদের কি কি আছে সেই সম্পর্কে আমরা দেখব। বর্ণালী আছে হচ্ছে 6টা। বর্ণালী কয়টা আছে? 6টা। তো কি কি আছে? প্রথমটা হচ্ছে লাইমেন। প্রথমটা কি লাইমেন। তারপরেরটা হচ্ছে বামার। দ্বিতীয়টা হচ্ছে বামার, লাইমেন বামার। তারপরেরটা হচ্ছে কি প্যাসচেন। প্যাসচেন, লাইমেন বামার প্যাসচেন। তারপরে হচ্ছে ব্র্যাকেট ফোন। ফোন। তো এইখানে আমাদের কয়টা হলো? লাইমেন বামার প্যাসচেন ব্র্যাকেট ফোন। তো নতুন করে যে এই সিরিজটার উদ্ভব হয়েছে সেটা হচ্ছে কি হামফ্রিস। এটা সম্পর্কে খুব বেশি আলোচনা নাই, তবে আমরা জেনে রাখবো কারণ আমাদের বর্ণালী যে সিরিজ সেটা হচ্ছে কয়টা? 6টা। তো এখন 6টা সম্পর্কে আমাদের এইটা জানতে হবে যে কোনটা আমরা দেখতে পারি, কোনটা অতিবেগুনি, কোনটা হচ্ছে অবলোহিত। তো প্রথমে যেই লাইমেন সিরিজটা আছে দেখো, লাইমেন সিরিজের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু ইউভি অঞ্চলের, অর্থাৎ এর যে ন্যানোমিটার, অর্থাৎ যে ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে যখন আরেকটা শক্তি স্তরে যায় যে তরঙ্গ দৈর্ঘ্যটা সে দেয় সেটা কিন্তু লাইমেনের ক্ষেত্রে, লাইমেন সিরিজের ক্ষেত্রে ইউভির যেই তারতম্যর ভিতরে পড়ে যায়। তো ইউভি মানে কি আলট্রা ভায়োলেট। ইউভি মানে কি আলট্রা ভায়োলেট বা হচ্ছে কি অতিবেগুনি। তো অতিবেগুনির যেই তরঙ্গ দৈর্ঘ্যের ন্যানোমিটার সেটার ভিতরে কিন্তু লাইমেন সিরিজ পড়বে। তারপরে দেখো বামার, অর্থাৎ আমরা যেগুলো খালি চোখে দেখতে পাই, তো এইগুলোরকে কি বলে? দৃশ্যমান। দৃশ্যমান, দৃশ্যমান অঞ্চল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি প্যাসচেন। এবং তারপর থেকে সবগুলোই আমাদেরকে মনে রাখতে হবে কি আয়ার বা হচ্ছে কি এটাকে কি বলে অবলোহিত। অবলোহিত, আয়ার মানে হচ্ছে ইনফ্রারেড রে বা হচ্ছে কি অবলোহিত। তো প্যাসচেন ব্র্যাকেট ফুন্ড এবং
হামফ্রিজ, এই চারটা হচ্ছে সব কিসের ভিতরে পড়বে, আয়ের ভিতরে। কিন্তু বামার এটা হচ্ছে আমরা দেখতে পাই খালি চোখে, তো এটার পড়বে হচ্ছে দৃশ্যমানের ভিতরে। লাইমেন যেটা হচ্ছে আমরা দেখতে পাই না, কিন্তু এটা হচ্ছে প্রথম সিরিজ হওয়ার কারণে এটা পড়বে কিসের ভিতরে, ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির ভিতরে। তারপরে আসো যে আমাদের যে কক্ষপথ, এই কক্ষপথগুলোর কি আছে, ব্যাসার্ধ আছে, এই কক্ষপথগুলো ইলেকট্রনের বেগ আছে, এবং এই কক্ষপথ থেকে একটা শক্তি স্তর থেকে যখন আরেকটা শক্তি স্তরে যায় তখন কিন্তু এর ভিতরে একটা শক্তি তারতম্য বিষয় আছে। তো এখানে যে ব্যাসার্ধ সেটা সূত্র সম্পর্কে আমরা জানবো। তো এখানে ব্যাসার্ধের সূত্রটা কি, আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তো আমাদেরকে জানতে হবে যে এই যে সূত্রের রাশিগুলো এইগুলোর পরিচয় কি কি। তো আর মানে আমরা সবাই জানি যে রেডিয়াস, অর্থাৎ কি এটা ব্যাসার্ধ। আর মানে কি রেডিয়াস বা ব্যাসার্ধ। এন মানে আগেই আমরা শিখে আসছি, এটা মানে কি নাম্বার। এইচ মানে আমরা শিখে আসছি, এটা মানে কি প্লাঙ্কের ধ্রুবক। তার মানে এর মানটা কিন্তু মুখস্থ, কিন্তু এইখানে ইউজ করতে হবে ইআরজি এককে, অর্থাৎ 10⁻⁻27। এখন আর 34 ইউজ করা যাবে না, কত ইউজ করতে হবে, -27। পায়ের মান সবারই জানা 3.1416। এইখানে যে তিনটা নতুন বিষয় এম জেড এবং ই, তো জেড দিয়ে এটা মনে রাখতে হবে যে অলওয়েজ পারমাণবিক সংখ্যা, এবং এখানে কি উল্লেখ থাকবে, এইখানে সবসময় হাইড্রোজেনের কথাটাই উল্লেখ থাকবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1ই হবে। তো এখানে কি মনে রাখতে হবে, পারমাণবিক সংখ্যা। ই এর যে মানটা এবং এম এর মানটা এই দুইটা একটু মনে রাখতে হবে, 4.8 গুণ 10⁻10। এই মানটা মুখস্থ, অর্থাৎ ইলেকট্রনের ভর, এবং ই দ্বারা বোঝায় হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে কত 1.6 গুণ 10⁻19। তো এই ছিল আমাদের মান। আমাদের শুধু বলে দিবে যে কোন কক্ষপথে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ কত, এত শক্তি স্তরে কক্ষপথের ব্যাসার্ধ কত। শুধু এখানে পরিবর্তনটা হবে কিসে, এন এর মানে, পরিবর্তনটা হবে শুধু এন এর মানে, অর্থাৎ এন এর মানের পার্থক্যের জন্য আমাদের কিন্তু ব্যাসার্ধেরও পার্থক্য ঘটবে। তো পরবর্তীতে দেখো যে কিসের সূত্র আছে, ভি এর সূত্র আছে। ভি এর সূত্র আমরা কি দেখতেছি, 2πe²z/nh। তো এখানে কিন্তু নতুন কোনো টার্ম নাই, অর্থাৎ নতুন করে কিছু শেখা লাগবে না। আমরা পায়ের মান জানি, ই এর মান জানি, জেড এর মান দেওয়া থাকবে, অর্থাৎ হাইড্রোজেন যদি বলে সেখানে 1, হিলিয়াম যদি বলে থাকে তখন সেখানে 2। তো এইভাবে জেড এর মানও আমরা জানি, এন এর মান যেটা শক্তি স্তর বলবে, যে যদি বলে দ্বিতীয় শক্তি স্তর তাহলে 2, তৃতীয় শক্তি স্তর বলে 3, এবং এইচ এর মান যেটা আমাদের মুখস্থ 6.626 গুণ 10⁻27। এইটা হচ্ছে ভি এর সূত্র, অর্থাৎ ইলেকট্রনের যে বেগ, ইলেকট্রন কক্ষপথগুলোতে যেই বেগে মুভমেন্ট করবে সেই বেগটা হচ্ছে কি ভি। তারপর আসো যে শক্তি, তো ইলেকট্রনের বেগ থেকে যেই সূত্রটা আমরা পাইছি যে ভি ইকুয়াল টু 2π²z, ভি ইকুয়াল টু 2πe²z/nh। তো এইখানে এই সূত্র রিলেটেড যে অঙ্কটা আছে যে হাইড্রোজেন পরমাণু বলা মাত্রই আমাদের বুঝে যেতে হবে যে এইখানে জেড এর মান কত আছে 1, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1। তো এইখানে বলে দিছে হাইড্রোজেন পরমাণু, তার মানে আমরা জেড এর মান পেয়ে গেছি তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর মানে কি, এন এর মান কত, এন এর মান 3। তারপরে দেখো বলে দিছে যে ইলেকট্রনের বেগ কত। আমরা কিন্তু অন্য সবগুলো মানই মুখস্থ রাখছি, তো আমাদেরকে দুইটা মানে শুধু ভ্যারি করবে, যে একটা হচ্ছে কি জেড এর মান, যদি এখানে পরমাণুর পার্থক্য থাকে তো জেড এর মানের পার্থক্য হবে, যদি পরমাণুর পার্থক্য না থাকে তো পার্থক্য হবে কোথায়, এন এর মানে, অর্থাৎ শক্তি স্তরে। তো এইটাতে আমরা যদি বসাই তাইলে আমরা যে বেগটা পাবো সেটা হবে কি ইলেকট্রনের বেগ। তারপরে দেখো যে ই এর সূত্র, ই মানে কি, ই মানে হচ্ছে এনার্জি, অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথে ঘোরার সময় যে শক্তি সেটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এইখানে কি সূত্র আছে, -2π²mz²e⁴n²e²। এইখানেও কিন্তু নতুন কোনো টার্ম নাই, অর্থাৎ আমরা কিন্তু সবগুলোই আগে থেকে জানি এবং মানগুলো আমাদের মুখস্থ। কিন্তু এইখানে যে জিনিসটা মনে রাখতে হয় যে ই এর মান সব সময় কি নেগেটিভ। ই এর মান কিন্তু সব সময় নেগেটিভ, কারণ এটা কি ইলেকট্রনের শক্তি। ইলেকট্রন কিন্তু একটা কি জিনিস, নেগেটিভ জিনিস। তো নেগেটিভ জিনিসের শক্তিও কি হবে, নেগেটিভ হবে। এই প্রশ্নটা কিন্তু খুবই আসে যে ই এর মান সবসময় কেমন হয়, ধনাত্মক, ঋণাত্মক, নাকি শূন্য, নাকি নিউট্রাল।
তো ই এর মান কিন্তু কি হবে সবসময় ঋণাত্মক হবে। তো সূত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, মাইনাস চিহ্ন আছে। তো এইখান থেকে আমাদের যেই প্রশ্নটা আসে, সম্পর্কটা আর এর সাথে কি সম্পর্ক, ভি এর সাথে কি সম্পর্ক এবং ই এর সাথে কি সম্পর্ক কার শক্তি স্তরের, কারণ পার্থক্যটা কে করে দিচ্ছে, শক্তি স্তর এন এর মান। তো দেখি প্রথমটাতে কি ছিল, প্রথমে ছিল আমাদের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের ক্ষেত্রে দেখো আর এর সাথে কি সম্পর্ক ছিল, এন স্কোয়ার সমানুপাতিক। তারপর দেখো ভি এর সাথে কিন্তু এন এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এবং তারপরে ই এর সাথে সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা যদি তিনটা জিনিসকে লিখি, এন স্কোয়ার ওয়ান বাই এন, ওয়ান বাই এন স্কোয়ার। তো দেখো যদি এখানে প্রশ্নে বলে দেয় যে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে যদি ই ওয়ান হয়, তো দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কত। তো আমাদের দ্বিতীয় শক্তি স্তর মানে কি, মানটার পরিবর্তন হবে কোথায়, এন এর মানে, অর্থাৎ এন এর মান কিন্তু এখন কত হয়ে গেছে, টু। যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে আমরা বের করব, তো ই ওয়ান সমানুপাতিক ওয়ান বাই টু স্কোয়ার, অর্থাৎ কি হচ্ছে, সমানুপাতিক চিহ্নের এদিকে ওয়ান বাই ফোর হচ্ছে। অর্থাৎ আমরা যদি দ্বিগুণ করি তাইলে কিন্তু আমাদের কি হচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে, এবং 1/4 যেহেতু এর সাথে কি বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই ধরনের প্রশ্ন আসতে পারে যে R1 এর মান প্রথম শক্তি স্তরে এত হলে দ্বিতীয় শক্তি স্তরে কত, তখন কিন্তু কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে, অর্থাৎ 2 স্কোয়ার অর্থাৎ 4। এটার ক্ষেত্রে কি হবে, ব্যস্তানুপাতিক, শুধুমাত্র ব্যস্তানুপাতিক, বর্গ কিন্তু হবে না। এটার ক্ষেত্রে বর্গের সমানুপাতিক, ব্যাসার্ধের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে শুধুমাত্র ব্যস্তানুপাতিক, এবং শক্তির ক্ষেত্রে কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের। এরপর আসতেছে হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। শ্রোডিঞ্জার একটা সমীকরণ আমাদেরকে দিয়েছে যেখানে কিন্তু দ্বৈত ধর্ম, অর্থাৎ ইলেকট্রনের যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম আছে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। তো কি সেই সূত্র, এটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তো ল্যামডা মানে কি আমরা জানি, ল্যামডা মানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এখানে কিন্তু কি প্রকাশ পাচ্ছে, তরঙ্গের কথাটা কিন্তু চলে আসছে। এবং এইচ মানে জানি এটা কনস্ট্যান্ট, এটা যেহেতু প্ল্যাঙ্কের ধ্রুবক, ধ্রুবকের সাথে কোনো সম্পর্ক এখানে নাই, অর্থাৎ এখানে প্রকাশ করতে হবে কি দ্বারা, পি দ্বারা। পি মানে আমরা কি জানি, এম ভি। পি মানে হচ্ছে ভর বেগ। তো ভর বেগ মানে কি, ভর এবং বেগের গুণফল। তো এইখান থেকে দেখো যে ভর জিনিসটা কিন্তু কণাকে নির্দেশ করে। তো এখানে কিন্তু তরঙ্গ এবং কণার ভিতরে যে সম্পর্কটা তৈরি হয়েছে এইটাই কিন্তু শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ থেকে আমরা পাই। তারপরে দেখো যে হাইজেনবার্গ, আমরা প্রথমে কিন্তু পড়ার সময় বোরের পরমাণু মডেলের ভিতরে দেখেছিলাম যে এর ভিতরে কিন্তু একটা সীমাবদ্ধতা ছিল হাইজেনবার্গের কথা। তো হাইজেনবার্গের সেই জিনিসটা কি ছিল, ডেল এক্স, এইটাকে আমরা বলি হচ্ছে অবস্থান, পিটাকে বলতেছি কি ভরবেগ। তো এই জিনিসটা একটা পদার্থের ক্ষেত্রে কখনো কি করা যায় না, অবস্থান এবং ভরবেগ, অবস্থান এবং ভরবেগ কিন্তু একসাথে নির্ণয় করা যায় না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায় না। যদি আমরা অবস্থান নির্ণয় করি তাহলে কিন্তু ভরবেগটা নির্ণয় করতে পারবো না। এবং এইটা কার মানের থেকে বড় এবং সমান হতে পারে সেটা দেখতে হবে যে ডেল এক্স ডেল পি এর সাথে যদি আমরা গুণ করি তাইলে কিন্তু সেটা এইচ বাই 4 পাই থেকে বড় বা সমান হবে। তো এই জিনিসটাই হচ্ছে হাইজেনবার্গের সমীকরণ থেকে পাই, এবং এটা হচ্ছে কি অবস্থান এবং ভরবেগের ভিতরে যে সম্পর্ক একই সাথে নির্ণয় করা যায় না সেটা সম্পর্কেই তথ্য দেয়।